তাহলে আজকে আমরা শিখব হচ্ছে খুব সহজ একটা চ্যাপ্টারের নাম হচ্ছে বৃত্ত। বৃত্তের ওপরে অঙ্ক বিশেষ করে তোর এসএসসিজিডি এবং আর্মিতে বিশেষ করে আসে, কখনো কখনো আমাদের ডাব্লিউবি কেপিতে আসে। ঠিক আছে, এবার শিখতে হলে যে কি হতে হবে, যে প্রথমত এই মানসিকতা রাখতে হবে আমি শিখতে পারবো। কি মানসিকতা রাখতে হবে? কেন? তো একটা ছোট্ট একটা গল্প দেব। গল্প হচ্ছে একদম কমন গল্প। সেটা হচ্ছে জঙ্গলের রাজাকে, বনের রাজাকে সিংহ, তাই না? বনের রাজা সিংহ। আচ্ছা, সিংহ কি সব থেকে বড় প্রাণী? তা হাতি সব থেকে বড় প্রাণী। সিংহ কি সব থেকে লম্বা? সিংহ কি সব থেকে দ্রুত যায়? তাহলে তবু রাজা কেন? কারণ সে নিজেকে রাজাই মনে করে, অন্য কেউ মনে করে, অন্য কেউ ভাবে তার কিছু না কিছু কমি আছে, কিছু না কিছু কমি আছে, মানে দুর্বলতা আছে, সেই জন্য সে রাজা হতে পারে না। তাই মানসিকতা রাখতে হবে। এছাড়াও সে প্রতিদিন ওঠে, সে ফ্রেশ খাবার খায়, প্রতিদিন নিজের জন্য লড়াই করে, শিকার ধরার জন্য কি করে? প্রতিদিন সকালে ওঠে এবং কখনো 20 কিলোমিটার, কখনো 50 কিলোমিটার দৌড়িয়ে শিকার করে। মানে কি? মানে হচ্ছে সে প্রতিদিন নতুন করে জীবন যুদ্ধে জয়ী হয়, প্রতিদিন ও যুদ্ধ করে এবং সেই যুদ্ধে জয়ী হলে তবেই সে ভালো খাবার পায়। কিন্তু তোরা তো প্রতিদিন পড়িস না, প্রতিদিন লড়াই করিস না, তাহলে কি করে রাজা হবি? তাই না? তাহলে তো প্রজা হয়ে থাকতে হবে, আর প্রজা হয়ে বাঁচার কোনো মানেই নেই। কারণ পৃথিবীতে ভালোভাবে বাঁচতে গেলে 5% লোকের মধ্যে আসতে হবে, 95% লোক একই রকমভাবে চলে। ঠিক আছে না? তো যাই হোক, আজকে আমরা শিখব একেবারে বৃত্তের ওপর অঙ্ক। আমরা এই বৃত্তের অঙ্কগুলো পার্ট ভাগ করে শিখব। মানে একটা ফর্মুলা বলো, সূত্র বলো, ধারণা বলো, সেই ধারণা শেখার পরে সেখানে কিছু অঙ্ক শিখব, তাহলে ধারণাটা পুরোপুরি হয় ক্লিয়ার হয়ে যাবে। আর খুবই সোজা একেবারে। আমি মনে করি যে এই ক্লাসটা করার পর তোদের বৃত্ত সম্বন্ধে আর কোনো অভিযোগ থাকবে না, প্রত্যেকটা অঙ্ক পারা যাবে। আমি জেনে নিলাম তোরা কেউ কিছু জানিস না, সেই হিসাবে শুরু করছি, রাইট? নর্মালি একটা বৃত্ত, নিশ্চয়ই একটা বৃত্ত, এটাকে একটা বৃত্ত বলে সবাই জানি, যার এটাকে বলে কেন্দ্র বা সেন্টার, এইটাকে বলে রেডিয়াস, যেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এটার বাংলা নাম হচ্ছে ব্যাসার্ধ, বাংলা নাম হচ্ছে ব্যাসার্ধ, রাইট? তো ব্যাসার্ধ আছে। আচ্ছা, এটা যখন বড় হয়ে যায় তখন এটা হচ্ছে, যখন বড় হয়ে যায় তখন এটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে ব্যাস হয়েছে। আর পুরো এরিয়াটা, বাইরের পুরো এরিয়াটাকে বলা হয় পরিধি, পুরো এরিয়াটাকে বলা হয় পরিধি, রাইট? আর এগুলোকে বলা হয়, পুরো ভিতরের অংশকে বলা হয়, আমাকে বুঝতে পারছি না, ক্ষেত্রফল। কি বলা হয়? ক্ষেত্রফল হলো পরিচয়। চারটে জিনিস: ব্যাস, ব্যাসার্ধ, পরিধি, ক্ষেত্রফল। ব্যাস, ব্যাসার্ধ, পরিধি, ক্ষেত্রফল। হয়েছে না? নর্মাল জিনিস। এখানে পরিচয়ের কিচ্ছু নেই, শুধু একটা জিনিস পরিচয় আছে, এই আরটা, এই আর। হয়েছে? এবার আমি অঙ্কের ভাষায় লিখব। এইটাতে কি আমি অ্যালফাবেট মানে অ আ দিয়ে লিখলাম, তাহলে আমরা তো অঙ্ক করছি, কী করছি? এর অঙ্কের ভাষায় লিখতে হবে, রাইট? অঙ্কের ভাষা হচ্ছে, প্রথম হচ্ছে আর, মানে হচ্ছে ব্যাসার্ধ, ভেরি গুড। দ্বিতীয় ভাষা হচ্ছে 2r, মানে হচ্ছে ব্যাস, তাই না? তাহলে প্রথম ভাষা হলো কি? আর, তারপরে কি হলো? 2r, তারপরে হচ্ছে 2πr। যারা বুঝতে পারছি না, আমি পরে বোঝাবো, এগুলো আমি জাস্ট ব্যাখ্যা করছি, ঠিক আছে? তারপর হচ্ছে πr²। হয়েছে? খুব ভালো করে লক্ষ্য করবো, আমরা খুব ভালো করে লক্ষ্য করব, এই জিনিসটা খুব ভালো করে লক্ষ্য করব। আমি আরকে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমার এটা হচ্ছে অনুপাতের অঙ্ক করব, যে দুটো বৃত্তের অনুপাত দেওয়া থাকবে, সেখান থেকে অন্য কি হবে। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আর মানে ব্যাসার্ধ। কি বললাম? আচ্ছা, ব্যাসার্ধ হচ্ছে এক প্রকার বাহু। কি বলেছি? এক প্রকার। ব্যাস হচ্ছে এক প্রকার বাহু, পরিধি হচ্ছে এক প্রকার অবশ্যই বাহু, নাকি? তার ক্ষেত্রফল হচ্ছে বাহুর গুণফল, বাহুর গুণফল, রাইট? কীরকম বিষয় আমি একটু বোঝাই আরও গভীরে। চলো আমরা বুঝবো। এবার এই জিনিসটা আমি মাথায় রেখে আগে বুঝবো যে ইম্পর্টেন্ট জিনিস কি। প্রথমত দেখো, আমরা যখন ব্যাস লিখলাম, কি লিখলাম? ব্যাস। তাহলে লিখলাম আর, এখানে আর কতবার লেখা আছে? একবার। ব্যাস, এই কথাটা রেকর্ড করব, একবার। এইটাকে আমি বলছি শর্টকাটে 1D, মানে 1 ডাইমেনশন। কি বলছি? 1D, 1 ডাইমেনশন। মনে থাকবে সবার? একবার সোজা। আচ্ছা, আমি দ্বিতীয় লিখলাম ব্যাসার্ধ, দ্বিতীয় লিখলাম। দেখো সবাই তোমরা লেখার চেষ্টা করো, হাতে হাতে মনে রাখার চেষ্টা করো। হ্যাঁ, আর মাই মিস্টেক, এটা 2r হবে আর এটা হচ্ছে আর হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে, বাকি সব ঠিক আছে। এখানে আর কতবার ব্যবহার করা হয়েছে? একবার। মানে গুণফলে কতবার? গুণফলে একবার ব্যবহার করা। যোগফল করবো না, আমরা শুধু গুণফলে ইন্টারেস্ট। কিসে ইন্টারেস্ট? গুণফলে।
ঠিক আছে, কি দেখবো? গুণফল দেখবো। আচ্ছা, এখানে কতবার ব্যবহার হইতে হয়েছে? এখানেও একবার, এখানেও একবার, তাই এটাও 1D। বোঝা গেল? এটাও 1D। আচ্ছা, আমি লিখবো পরিধি। আমি লিখবো কি? পরিধি। এটা হচ্ছে 2πr। আর কতবার আছে এখানে? এখানে একবার আছে, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, নাকি? তাহলে এটা হচ্ছে 1D। মাথায় থাকবে না? কি মাথায় থাকবে না? শুধু এই কথাগুলো বুঝলে তোরা 10টা অঙ্ক পারবি। আমি যে কথাগুলো বলছি শুধু বুঝতে হবে। আর কতবার আছে? একবার, তাহলে 1D 1D 1D। আচ্ছা, আমি এবার দেখব হচ্ছে ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এই যে 8টা, এই যে 8টা আর স্কয়ার কী করে হলো? আর ইন্টু আর, মানে দুটো আর ব্যবহার হয়েছে, তাই এটাকে আমরা বলছি 2D। এটাকে আমরা বলছি 2D। হয়ে গেল? তাহলে বৃত্তের তিনটে, সব বৃত্তের কি সুন্দর, এই যে শুধু এই ধারণাটা যদি তোর থাকে তাহলে অনেকগুলো অঙ্ক পারা যাবে, খুব ইজিলি পাওয়া যাবে, একেবারে মুখে মুখে পারা যাবে। একেবারে অঙ্ক বলি না আমরা 3 সেকেন্ড সময় লাগে, এই ধারণাটা তার ক্লিয়ার থাকবে, তার 3 সেকেন্ড সময় লাগাম, যে অঙ্কগুলো পরবর্তীকালে দেবো একদম পরিষ্কারভাবে দেবো, তাহলে মনে থাকবে। তাহলে কি হলো? ব্যাস, বল, ব্যাস, ব্যাসার্ধ, পরিধি হলো 1D। কি ডি? 1D। আর ক্ষেত্রফল 2D। মানে এরা একবার গুণ হবে, এরা দুবার গুণ হবে, এরা একবার, ব্যাস। এই ধারণার পরে অঙ্ক অনেকবার রেখেছে। চলো অঙ্ক যাই, তাহলে অঙ্কগুলো ক্লিয়ার হবে খুব সুন্দর করে। ধারণা ক্লিয়ার আসলো, এবার অঙ্ক। প্রথমে বলেছে যে দুটি বৃত্তের ব্যাসের অনুপাত 2:3। কিসের অনুপাত? ব্যাস। তাহলে ব্যাস কি 1D না 2D? আচ্ছা, আমি লিখলাম সুন্দর করে, যেহেতু অঙ্ক আমরা বোঝার চেষ্টা করব। ব্যাস হচ্ছে 1D। আমি বুঝবো অনেক করে, কিন্তু এটা লেখারই দরকার না, ইজি একদম হয়েছে। বলে তাদের ক্ষেত্রফলের অনুপাত। কিসের অনুপাত? আচ্ছা, আমি ক্ষেত্রফলটা লিখলাম। আচ্ছা, ক্ষেত্রফল 1D না 2D? 2D হয়েছে। তাহলে আমাকে 1D থেকে 2D আসতে হবে। কি বললাম? হয়েছে। মানে একবার গুণ আছে, দুবার গুণ করতে হবে। কি বললাম? এই 1D থেকে 2D আসা মানে কি? একবার গুণ আছে। আচ্ছা, এখানে কি কোনো ফর্মুলা জানতে হবে ক্ষেত্রফলের? এখানে কোনো ফর্মুলা জানতে হবে না। তার মানে আমরা শিখলাম বিনা ফর্মুলা জেনে অঙ্ক, কোনো ফর্মুলা জানতে হবে না। কি ক্ষেত্রফলের ফর্মুলা, কি পরিসীমার ফর্মুলা, কি কর্ণের ফর্মুলা, অনুপাতের সময় কোনো ফর্মুলা ব্যবহার হয় না। বোঝা গেল? হ্যাঁ, এবার যেটা আমি করি, বের করি, আলাদা বিষয়, বড় করে বের করি, মানে তা সেটা চাকরি পড়া না, তাই না? এগুলো হচ্ছে শর্টকাট। তাহলে আমরা কি করব? ক্ষেত্রফল 1D। আচ্ছা, এখানে এবার হয়েছে বৃত্ত, এটা লিখলাম, তাহলে 2:3 নাকি? এখানে কতবার? এটা একবার ব্যবহার হয়েছে, তাই না? এটা একবার, এটা একবার। আচ্ছা, 2কে দুবার ব্যবহার করা মানে কি? 2 × 2। দুবার ব্যবহার করা মানে কি? 2 × 2। 3কে দুবার ব্যবহার করা, 3 × 3। তাহলে কত হলো বাবু? আচ্ছা, 4:9, 4:9। বল, এই অঙ্কটা সবার মুখে মুখে পারা উচিত ছিল না? কি পারা উচিত না? কি রে, পারা উচিত না? বল, আর ভেবে দেখ, খুব সুন্দর করে ভেবে দেখ। তাহলে অনেক কিছু শেখার পরে জাস্ট এইটু শিখলাম, স্যার 1D 2D, ও স্যার এটা 4:9, ব্যাস, আর কিছু বলা লাগবে না। কারণ একবার শিখে ফেললে জানে এই জিনিসটার কোনোদিন যেন ভুল না হয়, রাইট? চলো আমরা দেখব 2 নম্বর অঙ্ক। আমি 2 নম্বর অঙ্কটা এখানে করবো। কি বলেছে? দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত। কিসের অনুপাত? ব্যাসার্ধের অনুপাত। তাহলে আমি যদি ব্যাসার্ধ অনুপাত মানে কি, ধর, হ্যাঁ, ব্যাসার্ধ, জাস্ট এ মিনিট, ব্যাসার্ধ মানে 1D নাকি? এই ব্যাস, এইটুকু নিতে হবে। কত রে বাবু? 4:3। ঠিক আছে। আচ্ছা, সংখ্যা কী আছে ওই দিক তাকালে হবে না। সংখ্যা 4 না 9 না 25 না 2 না 3 দেখে লাভ নাই, আমাকে দেখতে হবে শব্দ, রাইট? আচ্ছা, কিসের অনুপাত? ক্ষেত্রফল অনুপাত। তাহলে বল 4 × 4, ঠিক আছে না? বল, এর থেকে সোজা অঙ্ক আছে? 16:9। দেখ, বল, অঙ্ক এর থেকে সোজা আছে? কিরে, পারাচ্ছে না? বল, এমন কেউ আছে যে এই অঙ্ক দুটো বা পারা যাবে না? কি সোজা কি না? আচ্ছা, তোরা 3 নম্বর অঙ্কটা করতে দেখি। ষোলো 81। এই যে এখানে লিখেছে বৃত্তের পরিধি, তো পরিধি দেখ আর যাই দেখ, পরিধি তো কতটি? 1D। ক্ষেত্রফল কতটি? 2D, তাই তো? তাহলে 1D যদি এইটা হয়, তাহলে 2Dতে হচ্ছে কত? যে 16:81। বল, এই তো। তোকে শুধু দেখতে হবে কোথায় 1D থেকে 2D যাচ্ছে,
1D থেকে 2D আছে। বল আকাশ, বুঝতে পারলি? তাই না? তাহলে বোঝা তো দরকার, তাই না? তাহলে একেবারে ইজি। আচ্ছা, এইবার 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কে কী বলছে? খুবই ভালো দেখ, বলেছে দুটি বৃত্তের, কেউ বলার দরকার নাই, দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত। কিসের অনুপাত? আমরা কি করে, ধরো আমি পারছি না, তাহলে কি করব? আমার নিয়ম হচ্ছে না পারলে অঙ্ক করতে হবে, প্রথমত সুন্দর করে লিখতে হবে। তো যতটুকু ইনফরমেশন আছে লিখতে হবে, তারপরে চেষ্টা করতে হবে। আর পারলে তো কিছু লেখারই দরকার নাই, কিরে পারলে তো কি কিছু লেখারই দরকার নাই, তাই না? তাহলে ব্যাসার্ধ, আমি ব্যাসার্ধ লিখলাম। আমি দেখ ঠিক এভাবে লিখবি তোরা যারা অঙ্ক নতুন একেবারে। ব্যাসার্ধ কত ডি রে? 1D হয়েছে। আচ্ছা, পরিধি, পরিধি কত ডি? তো 1D থেকে 1D গেলে চেঞ্জ হবে? এখান থেকে এখানে আসতে কিছু চেঞ্জ করা দরকার? তাহলে আনসার কত? 16:25। বল তাহলে এই অঙ্কটা তোরা বল আমাকে। জাস্ট 5 মিনিট আগে যদি আমি এই অঙ্কটা হঠাৎ করে দিতাম, তোরা অনেকে কিন্তু ভেবা জায়গায় খেয়ে তুই এ স্যার কত আনসার হবে নাকি রে? কি কিন্তু একেবারে খুব ইজি। পৃথিবীতে সব জিনিসই সহজ। পৃথিবীতে কি এরোপ্লেন চালানো যেমন সোজা, সমুদ্রের মধ্যে সাঁতার কাটাও সোজা। কিন্তু কার কাজ সোজা? যে জানে, যে বোঝে, যে এক্সপার্ট হয় তার কাজ সোজা। কার কাছে কঠিন? যে গাধা, তাই না? তুই যদি না জানিস তাহলে তুই কি, হ্যাঁ, তাই না? তাহলে এই হলো, তাহলে বোঝা গেল 4টে এই অঙ্ক গেল। চলো এবার নেক্সট পর্যায়ে। নেক্সট পর্যায়ে মনে করো অঙ্কটা একটু গভীরের দিকে যায়, যে আর একটু হবে। দেখো খুব সোজা অঙ্ক। প্রথমে 6 নম্বর অঙ্কটা তোমরা খুব ভালো করে দেখো। দুটি বৃত্তের ক্ষেত্রফল। তাহলে আমি জাস্ট পড়ে ফেললাম একবার, নিয়ম কি অঙ্ক একবার পড়ে ফেলতে হবে, তারপরে পরের স্টেপটা আমি করাচ্ছি। তাহলে ক্ষেত্রফল, আমি এখানে ক্ষেত্রফল লিখলাম। আচ্ছা, ক্ষেত্রফল কত ডি বাবু? 2D হয়েছে। আচ্ছা, ক্ষেত্রফল কত? যে 2:3, এটাও লিখে দিলাম নাকি? আচ্ছা, বলেছে কি ব্যাসার্ধ, কি বলেছে? ব্যাসার্ধ আমি একটু করাবো। ব্যাসার্ধ হচ্ছে 1D, রাইট? হয়েছে। এবার এখান থেকে এখানে আসতে হবে, এখান থেকে। আচ্ছা আমি বলি, যদি ভালো করে বলবি, ঠিক আছে? যদি যোগের উল্টো বিয়োগ হয়, যোগের উল্টো গুণফলের উল্টো ভাগফল হয়, রাইট? হয়েছে। যোগের উল্টো বিয়োগ হয়, গুণফলের উল্টো ভাগফল হয়, তাহলে বর্গের উল্টো কি হবে? বাবা ইংরেজি বলছে, বাংলা বল। বর্গের উল্টো বর্গমূল হবে। বর্গের উল্টো কি হবে? হ্যাঁ, তাহলে ভালো বোঝা যাবে নাকি? সে বুঝলে কি বোঝাতে হবে? তাহলে বর্গের উল্টো কি হবে? বর্গমূল। তো 1D আর 2D তো বর্গ করছি নাকি রে? আমরা 2D বলতে r², 2D বলতে কি r², মানে বর্গ করছি। তাহলে বর্গের উল্টো কি? বর্গমূল। তাহলে এগুলো বর্গমূল করতে হবে। কী করতে হবে? আগে আমি বর্গ করছিলাম, আর এটা কী করছিলাম? দুবার গুণ করা মানে কি? দুবার গুণ করা মানে কি? 3বার গুণ করা মানে কি? হ্যাঁ, ঘন করা। কি করা? ঘন করা। একবার গুণ করা মানে শুধু গুণ, মানে কিছু না, নর্মাল। দুবার গুণ করা বর্গ, 3বার ঘন। হয়েছে না? বা আয়তন, হটেবার। তাহলে হলো। এবার করো, এই তো রুট করো, √2 = √3, এই তো বোঝা গেল। এবার এখানে অবাক হয়ে যাবে, স্যার এই অঙ্ক হয়তো আছে, কেউ 4:9 করে দেবে, কেউ উল্টো পাল্টা। কিছু করার নাই, আমার মাথায় রাখতে হবে সংখ্যা দেখে অঙ্ক হয় না। কি বললাম? ধারণা দেখে অঙ্ক হয়, যে প্রশ্নে কি চাইছে, ঠিক আছে? কারণ কম্পিটিটিভ এক্সামে তো বোকা বানাবে। কি বানাবে? বোকা বানাবে নাকি? তো চলো 7 নম্বর অঙ্কটা দেখি। 7এরটা খুব সুন্দর করে করবো আমরা। দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত এইটা আছে, রাইট? তাহলে ক্ষেত্রফল কত ডি বাবু? 2D। আমি লিখলাম কত আছে? 121 আর হচ্ছে 169 হয়েছে। তাদের ব্যাস কি বলেছে? ব্যাস কত ডি? 1D। তো 2D, আচ্ছা 2D আসে কী করে? এই যে রুট করতে হয়। 2D কী করতে হয়? রুট করতে হয়। বোঝা গেল? আচ্ছা আমরা যদি বলি একটু দেখ তুই যখন 1D থেকে 2D যাবি, তখন মানে কি? 2D সমান হচ্ছে 1D², 1D²। আর যখন তুই 2D থেকে 1D-তে আসবি, তখন 1D সমান হচ্ছে √, এই যে 2D। বোঝা গেল? এটা আমি যা সংকেতে লিখলাম, দেখতে খ্যাটাবাটা হলেও ইজি জিনিস। বোঝা গেল? বোঝা গেছে? আচ্ছা আমরা যাবো 2D, √2D। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তাহলে 121 আর √169, তাহলে 121 কত হবে? আর এটা কত হবে? 13। বল, এই যে এই অঙ্কটা পরীক্ষা এসেছিলো, WB দেখছিল, ঠিক আছে? প্রতিবার আসে এই ধরনের অঙ্ক, খুবই ইজি অঙ্ক। বল এই অঙ্কটা কে না পারা উচিত ছিল? সবাই পারা উচিত ছিল। কিন্তু আমরা কি এইখান থেকে ধারণা স্ট্রং করতে হবে, কারণ আমরা বৃত্তে কি শুরু করলাম,
শুরুর ধারণা যদি ক্লিয়ার না থাকে তাহলে পরবর্তীকালে ধারণা কিন্তু ক্লিয়ার থাকবে না। ঠিক আছে না? হয়েছে? চলো বল। হ্যাঁ, এরকমই থাকবে, সরাসরি এরকম থাকবে। ঠিক আছে, একদম সরাসরি এরকম থাকবে। আমরা যদি বললাম কি বৃত্ত শুরু করছি, তো এরকম অঙ্ক থাকবে, একদম ডাইরেক্ট এরকম অঙ্ক থাকবে, কোনো পরিবর্তন হবে না, একদম সেম টু সেম। আর্মিতে তো 100% গ্যারান্টি, একদম আর্মিতে একদম 100% গ্যারান্টি এই অঙ্কটাই দিতে পারে। বুঝে গেল? একদম 100% দিবে, মানে নিশ্চিত থাক বৃত্ত থেকে অঙ্ক দেবে একদম 100%। ঠিক আছে? হ্যাঁ, চলো আমরা দেখবো, আমরা আস্তে আস্তে আরও গভীরে যখন যাবো আমরা বুঝতে পারবো। দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত এত, তাহলে তাদের পরিধির অনুপাত কত? হয়েছে না? কতটা দেখি। আচ্ছা, ক্ষেত্রফল কত ডি? 2D। আচ্ছা, পরিধি কত ডি? তাহলে কী করতে হবে? বর্গমূল করতে হবে নাকি? তাহলে এটা √441 আর 1225, তাই না? মানে এটা মানে হচ্ছে কোন সংখ্যাকে 2 বার গুণ করলে 441 হয়? কাকে গুণ করলে রে? 21কে। কোন সংখ্যাকে 2 বার গুণ করলে 1225 হয়? কাকে? 35কে। নিশ্চয়ই এটা জানিস, যারা জানিস না তারা কি করে করবি? এটা নিশ্চয় দেখ, এটা হচ্ছে যদি পৃথিবীর কোথাও বর্গমূলে শেষে 25 থাকে, কি থাকে? 25। তাহলে প্রথমত এই সংখ্যাকে 2 ভাগে ভাগ করে নেবো। কয় ভাগ করে নেবো? একটা ভাগ থাকবে 25 আর একটা ভাগ থাকে বাকিটা। হয়েছে? তো 25-এর যদি বর্গমূল করি, 25-এর বর্গমূল করলে কত? 5। তাই ওই বর্গমূলের শেষ সংখ্যা হবে 5, বর্গমূলের শেষ সংখ্যা হবে 5। থাকলো কত? 12। এই 12কে যে এমন দুটি সংখ্যায় ভাগ করতে হবে, পরপর দুটি সংখ্যা ভাগ করতে হবে যেন গুণ করলে 12 হয়। মনে করে এ আর বিতে ভাগ করলাম, গুণ করলে হলো 12, এবং এ আর বি কত হবে? পরপর, মানে প্রথমটা এ হলে পরেরটা a+1। হয়েছে না? পরপর সংখ্যা। তাহলে 3 আর 4 কত? 3 আর 4 কত? 12 হয় না? পরপর সংখ্যা। হয়েছে? এবার যে 3 আর 4-এ ভাগ করব তার প্রথম ছোট সংখ্যাটা হবে, কোন সংখ্যাটা হবে? ছোট সংখ্যাটা। ছোট সংখ্যা কত? 3। তাহলে 3 আর এদিক থেকে কত হলো? 5। তাহলে হলো কত? 35 স্কোয়ার সমান 1225। বলো স্যার কেমন হলো? একটু যদি আরেকটু ব্যাখ্যা করি। চলো, মনে করো 56 25, রাইট? মনে করো যে 72 25, মনে করো যে 30 25। হয়েছে না? হলো। এবার শর্টকাট করি। তাহলে 25 আছে, তাহলে হবে কত? 5। 56 আছে, গুণ করো 27টা 56। তো 7 আর 8 করলে কত হবে বাবু? 7 হবে। তাহলে 75 স্কোয়ার হয়ে গেল। হলো। আচ্ছা, এখানে আয়, বল এটা কত? তাহলে 5। এটা কত? 8। 8 আর 9 কত? 72। তাহলে 8 হলো। এত নর্মাল জিনিস। এটা কত? 5। হয়েছে? আর এটা কত? 5 6 30। এই তো, খুবই ইজি। এটা ইজি জিনিস, এই জিনিসটা জানতে হবে, এগুলো পড়তে পড়তে শিখতে হবে অটোমেটিক। তো চলো, তাহলে আমরা শিখলাম যে বৃত্তের প্রাথমিক ধাপ কি? প্রথম চ্যাপ্টার অঙ্ক যেটা শিখেছি, বৃত্তে হচ্ছে যে কোনো দুটি অনুপাত থাকলে কীভাবে বের করতে হয়। বৃত্তের আর একটা পার্ট, বৃত্তের জাস্ট 5টা পার্ট আছে, 5টা পার্ট শিখলে বৃত্তের হয়ে যাবে। তাহলে প্রথম পার্টটা কি? প্রথম পার্টে অঙ্ক হলে পারবি না? এবার 5টা পার্টে যে কোনো পার্টে অঙ্ক আসতে পারে, কোন পার্টে অঙ্ক আসে আমি জানি না। দ্বিতীয় পার্ট হচ্ছে যে অনেক সময় এই পার্টটা একটু দুর্বল পার্ট, মানে খুব ইজি পার্ট, কিন্তু আসে মাঝে মাঝে যে বৃত্তের কোনো কিছু বৃদ্ধি করা হলো। মনে করো বৃত্তের কয়েকটা জিনিস আছে, 3টে জিনিস: ব্যাসার্ধ, পরিধি, ক্ষেত্রফল। এই কটা জিনিস, মানে ব্যাসার্ধ দেখে, পরিধি আর ক্ষেত্রফল, 3টে। তো এই 3টে 4টে জিনিস বৃদ্ধি করলে ক্ষেত্রফলে কী এফেক্ট পড়বে, বা কোন একটা বৃদ্ধি করলে আর একটা কী এফেক্ট পড়বে, সেইটা হচ্ছে বিষয়। হয়েছে? আবার তাই শিখবো। নাম্বার 1, দুটো জিনিস শিখবো। যদি মনে করো 1D থেকে 1D গেছে, কি বললাম? মানে মনে করো ব্যাস 20% বেড়েছে, পরিধিও তাহলে কত বাড়বে? এইটা একটা প্রশ্ন। ঠিক আছে? তাহলে 1D থেকে 1D গেলে, যদি 1D থেকে 1D যায় তাহলে নো চেঞ্জ, মানে একই হবে। কি হবে? হ্যাঁ, মানে একই হবে। হ্যাঁ, 1D হবে, একই হবে। কী হবে? একই হবে। এবার মনে করো 1D থেকে 2D গেছে, 1D থেকে 2D গেছে। হ্যাঁ না, এবার যেহেতু এটা কি দেখছি? পার্সেন্টেজ শিখছি। কি শিখছি? পার্সেন্টেজ শিখছি। ঠিক আছে? 1D থেকে 2D, তাই তো? এবার পার্সেন্টেজের যোগ বিয়োগ হয়, পার্সেন্টেজের যোগ বিয়োগটা একটু জানতে হবে, তাহলে 1 থেকে 2D, তাহলে দুবার হয়েছে। এইখানে দুবার মানে
মনে করো যে পার্সেন্টেজ যোগ বিয়োগ কেমন করে হয়, যেটা আমি একটু ভালো করে বোঝাই। মনে করো এ এবং বি দুটি জিনিস, একটা 10% বাড়ানো হয়েছে, একটা 20% বাড়ানো হয়েছে, হয়েছে। তাহলে বাড়ানো মানে পজিটিভ, বাড়ানো মানে কি পজিটিভ। তাহলে আমি চিহ্ন দেব প্লাস এ প্লাস বি, হয়েছে। মনে করো একটা জিনিস 10% বাড়ানো হয়েছে, একটা জিনিস 20% কমানো হয়েছে, তাহলে একটা প্লাস এ মাইনাস বি এমন চিহ্ন দেব, রাইট, হয়েছে। এবার আমি পার্টিকুলারই বৃত্ত শিখবো, পার্টিকুলারই বৃত্তের উপর শিখবো যে এবার যোগ বিয়োগ কী করে করে, পার্সেন্টেজ যোগ বিয়োগ কী করে করে। মনে করো যে কোনো জিনিসের দাম, একটা জিনিসের দাম 10% বাড়ানো হয়েছে, একটা জিনিসের দাম 20% বাড়ানো হয়েছে, তাহলে মোটের উপরে কত বৃদ্ধি হবে? তাহলে কি 30 হবে? তো পার্সেন্টেজ বলছে না, শতকরা হিসাবে কী হিসাবে, শতকরাতে বলছে না 30 হবে না, 30-এর কম বেশি হতে পারে, 30-এর কম বেশি হতে পারে। কী করে করবো? ফর্মুলা, দুটো ফর্মুলা জাস্ট, ঠিক আছে না। একটা হচ্ছে যে মনে করো এও বেড়েছে বিও বেড়েছে, তাহলে যোগফল হবে, রাইট, যে এবি বাই 100, এবি বাই 100, এইটা হচ্ছে ফর্মুলা, মনে থাকবে। দেখো এ প্লাস বি প্লাস এবি বাই 100। দ্বিতীয় ফর্মুলা হচ্ছে আমার যে দুটোই কমেছে, মনে করো এ মাইনাস বি, এইখানে দুটো মাইনাস হবে, এটা প্লাস হবে এবি বাই 100। বল এই দুটো ফর্মুলা মনে থাকবে না তাদের? এটাই বৃত্তে কাজে লাগাবো। মনে কর পুস্তকাল লিখে ফেল ফর্মুলা, ঠিক আছে। এটা মানে কি, যে পার্সেন্টেজ বাড়বে কমবে। হ্যাঁ, এটা বৃত্তের ক্ষেত্রে লাগবে না, তাই না? ঠিক, এটা অন্য ক্ষেত্রে লাগবে, তাই না, মাইনাস হবে। আচ্ছা চিহ্ন কী করে, আচ্ছা আমি ভালো কথা, ও বলছে স্যার চিহ্ন কী করে হলো, এইখানে আলাদা চিহ্ন, এখানে এখানে এক চিহ্ন, এখানে আলাদা চিহ্ন। চিহ্ন ডিপেন্ড করে, আমি যদি খুব সোজা ভাষায় বলি, কী ভাষায় বলি, সোজা ভাষায় বলি, তাহলে চিহ্ন জাস্ট গুনতে হবে। এইখানকার চিহ্নগুলো, এই চিহ্নগুলোর উপর ডিপেন্ড করে এই চিহ্নটা, মানে এই দুটো চিহ্নের উপর ডিপেন্ড করে এই চিহ্নটা। এখানে যা হবে, আমি ফর্মুলাটা যদি একবারে লিখি, আমি বলছি, মনে করো প্লাস মাইনাস এ, যদি প্লাস হয় প্লাস লিখলাম, মাইনাস হয় তাহলে প্লাস মাইনাস বি, প্লাস হলে প্লাস লিখো, মাইনাস হলে, এবার উল্টি লিখলাম, হয়েছে মাইনাস প্লাস। কেন লিখলাম আমি বলছি, এবি বাই 100। এইটা হচ্ছে 4টে ফর্মুলার একটা ফর্মুলা মনে রাখার টেকনিক। 4টে ফর্মুলা, টোটাল 4টে ফর্মুলা আছে, তার মধ্যে আমি দুটো দরকার বৃত্তে, করা দরকার, যে দুটো আমি লিখালাম। এবার ঘেঁচা মাচা হয়ে গেলে অতিরিক্ত পড়ালে কী হবে, একটু অসুবিধা হয় তোদের। তো তাহলে এই মাইনাস না প্লাস হবে কী করে বুঝবো? এটা নিয়ম হচ্ছে এই চিহ্নগুলো, এইটা হচ্ছে একটা লাঠি, হয়েছে, আর এখানে যোগ দিলে কটা লাঠি, দুটো লাঠি, তাহলে মোট কটা লাঠি, 3টে লাঠি। তাহলে লাঠি হয় জোড় হবে না হয় বিজোড় হবে, কী হবে? তো জোড় মানেই তো পজিটিভ, কিরে, আর বিজোড় মানেই তো পজিটিভ, মানে প্লাস, নেগেটিভ মানে মাইনাস। এবার আসি, মনে করো মাইনাস এ মাইনাস বি, তাহলে লাঠি কোন, একটা দুটো, কটা লাঠি, তাহলে এটা প্লাস হয়ে গেল, হয়ে গেল। মনে করো মাইনাস এ প্লাস বি, একটা দুটো 3টে লাঠি, তাহলে এখানে কী হবে, মাইনাস হবে, হয়েছে। মনে করো একটা লাঠি দুটো লাঠি, তাহলে এখানে কী হবে, প্লাস, হয়েছে না। মনে করো যে এইটা প্লাস এইটা মাইনাস, তাহলে এখানে কত হবে, মাইনাস। এই তো লাঠি গুনতে হবে, প্লাস মাইনাস কী হয় ভাবতে হবে না, কারণ ওটা একটু গন্ডগোলের জিনিস, শুধু ভাবতে হবে লাঠি কটা, জোড় হলে প্লাস, বিজোড় হলে মাইনাস। এবার আসি বৃত্তে, আমি জাস্ট বৃত্ত পড়ছি, যেহেতু বৃত্ত পড়ছি তাহলে আমি ওই বিষয়টার গভীর আলোচনা করছিলাম। বৃত্তের কাজ হচ্ছে দুটো কেস হতে পারে, দুটো, হয় দুটো বাড়বে আর নাহলে দুটো কমবে, হয় দুটো বাড়বে, তাহলে আবার একবার লিখি। এবার বৃত্ত, তাহলে মনে করে দেখো প্লাস এ, মনে করো বাড়বে প্লাস এ প্লাস এ ইন্টু এ বাই 100। স্যার সব এ লিখলাম কেন? কারণ বৃত্তে তো এ বি আর নাই, শুধু আরই আছে, কি আছে রে, আর মানে ব্যাসার্ধ, আর কি আছে, ওয়ান ডাইমেনশন, একটাই ডাইমেনশন, তাই আরই, মানে দুটো এ বি, এ আর বি সমান, মানে দুটোই এ, তাহলে এ প্লাস এ বি 100 হয়েছে। এটা ফর্মুলাটা আর একটা মাইনাসে প্লাস এ ইন্টু এ বাই 100 হয়েছে। আমি এবার তুই বলতে পারি স্যার ফর্মুলা ছোটো করে দিই, ছোটো বড়ো না, মানে ফর্মুলাটার নিয়ম হচ্ছে, জেনারেল ফর্মুলাটা কি, জেনারেল ফর্মুলা রাখতে হবে যে এ প্লাস বি স্যার এ বি বাই 100, তাই না, মাইনাস এ মাইনাস বি প্লাস এ বি বাই 100, ঠিক আছে না। এই একই ফর্মুলা বারবার লিখছি, দেখ বল মনে থাকবে, কিরে মনে থাকবে? চলো অঙ্ক করি, অঙ্ক করলে আর ইজি হয়ে যাবে। তো অঙ্ক করে ইজি হয়ে যাবে, খুবই ইজি। প্রথম একটা অঙ্ক মাথায় রাখতে হবে, একেবারে এক লাইন অঙ্ক পারা যায় সেরকম অঙ্ক, ঠিক আছে। তো আমরা দেখব প্রথম একটা অঙ্ক কি বলেছে, আমরা দেখছি
হ্যাঁ বল। হ্যাঁ ডিজাইন, একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 10%। আচ্ছা ব্যাসার্ধ 10% বৃদ্ধি করা হয়েছে। তাহলে আমি প্রথমে লিখবো কি ব্যাসার্ধ, কি লিখবো যেটা আইডিয়া না থাকে। ব্যাসার্ধ স্যার 1D কত 10% বেড়েছে, তাহলে এটা এরকম চিহ্ন দিলাম, চিহ্ন মানে বেড়ে গেছে, বোঝা গেছে এই চিহ্নটা মানে কি উপর দিকে গেছে মানে বেড়ে গেছে, রাইট। আচ্ছা আচ্ছা তারপরে বলেছে পরিধি, কি পরিধি, তো পরিধি হচ্ছে কত ডি, তাহলে ঠিক আছে। এবার হচ্ছে রোজি বলবে, বলতে পারবি তো এই পরিধি কত পার্সেন্ট বাড়বে? হ্যাঁ 1D, তাহলে এটা 10 হলে এটা কত হবে 10%। ভেরি গুড, বসো, খুব ভালো মেয়ে, বস। তাহলে 10% বাড়বে, তো ইজি অঙ্ক নাকি রে, ঘাবড়ানোর কিছু নেই। ব্যাপারটা হচ্ছে যে যে পরীক্ষা কিন্তু পরীক্ষা হলেই হয়, কি বললাম, তো তুই পারলে চাকরি হবে না, আমাদের সামনে পারলে চাকরি হবে, মানে স্যাররা গার্ড দিবে সেখানে পারতে হবে, তাই না? তো এখন না পারে তখন তো এমনি পারবি না, ঘরের মধ্যে পেরে তো লাভ নাই। কিরে অনেক ভালো ছাত্র কেন চাকরি পায় না? কারণ সে পরীক্ষা হলে পরীক্ষা দেয় না, কি দেয়, টেনশন দেয়, কি দেয়, টেনশন দেয়। পরীক্ষা হলে তো পরীক্ষা দিতে হবে, কিরে পরীক্ষা হলে টেনশন কোথায় নিতে হবে? ঘরে বসে, হ্যাঁ ঘরে বসে। হ্যাঁ কি না না এটা তো দরকার নাই, এটা তো চেঞ্জ হচ্ছে না। 1D যখন 1D থেকে 2D যাবে তখন ফর্মুলা ব্যবহার করতে হবে, এটা ডাইরেক্ট, এটা কি, এটা চেঞ্জ করা দরকার না, এটা মানে ফর্মুলা লাগবে না, এটা কি, হ্যাঁ সূত্র তো ব্যবহার করবই, তাই না? চলো আস্তে আস্তে, ও ঠিকই বলেছে। সূত্র কখন ব্যবহার হবে? যখন 1D থেকে 2D যাবে, শুধু তখনই সূত্র ব্যবহার হবে, তখন বর্গমূল করতে হবে, তখন একটু করা ফর্মুলা নাকি, তাই না? একদিকে গেলাম কি a** করলাম না, বর্গমূল করলাম না, আর ওটা কী করতে হবে, একটু বর্গমূল করতে হবে, ওটা সেকেন্ড পার্ট শিখতে হবে, মানে একটু অন্য লেভেলে চলে গেলাম নাকি। ও শেখার তো অনেক কিছু আছে, লেভেল আস্তে আস্তে শিখতে হবে, প্রথমে ইজি প্লাসে তারপরে উল্টো পথে। অ্যাকচুয়ালি সোজা পথে যা ভালো, যেমন কি অঙ্ক মানে হচ্ছে পাহাড়ে ওঠা, অঙ্ক হ্যাঁ মানে পাহাড় থেকে নামার বিষয়, তো নামার সময় খুব কি জোরে নামবে, ওঠার সময় কি কষ্ট। যেমন যেমন মনে করতে পারি অঙ্ক মানে গভীর জঙ্গলের দিকে যাওয়া, যখন আমি জঙ্গলের ভেতর দিকে যাব তখন কিন্তু আস্তে আস্তে চলেই যাবো না, চড়া একটু যাই, কিন্তু আসার সময় পেছন করলে কী মনে হবে, এবার তো বিপদ নাকি। তো অঙ্ক হচ্ছে যাওয়ার সময় সোজা, আর আসাটা একটু কি কঠিন। ও কিন্তু একটা দারুণ প্রশ্ন করছে যে স্যার আপনি বলছেন স্যার 1D থেকে 2D গেলে ফর্মুলা ব্যবহার করব, রাইট, কিন্তু 2D থেকে 1D তো বললেন না, এটা কিন্তু আমি বলিনি, এটা তো ফর্মুলা ব্যবহার করা হয়, কিন্তু সেই ফর্মুলাটা একটু শিখতে হবে ভালো করে, একটু গভীরতা আছে। এটা হচ্ছে প্রথমে তো বর্গের ফর্মুলা, আর এটা হচ্ছে ভাগফলের মানে বর্গমূলের ফর্মুলা, একটু খাটাবাটা, ঠিক আছে, সেটা আমরা শিখবো, কিন্তু আগে এটাকে এক্সপার্ট হবো তারপরে, ঠিক আছে না, ক্লিয়ার? আচ্ছা আমরা চেষ্টা করি যে যতটুকু শিখি ততটুকু বুদ্ধি লাগালে ভালো, তাহলে শেখাটা বেশি ভালো হবে। একদিনও অতিরিক্ত শিখলে কে যাবে, কিছু কাজে লাগবে না। একটি বৃত্তের ব্যাস 20% কমে গেল, কি কমে গেল, তাহলে লিখবো কি ব্যাস কত লিখবো 1D, লিখবো কি 20%। আচ্ছা পরিধি, হ্যাঁ তুই মাইনাস লিখলো অসুবিধা নাই, পরিধি কত 1D কত 20% কমবে, বল দেখছিস। অ্যাকচুয়ালি কি দেখ ভাববি, ধর এই অঙ্কটা বলি স্যার এত অঙ্ক আপনি বোর্ডে লিখেছেন, ইজি পাচ্ছি আমি, কী শেখার দরকার ছিল, এটা মাথায় আসতে পারে, কিন্তু একটা কথা বলবো, এইটা আমি তোকে সোজা করেছি বলে তাই তোর সোজা মনে হচ্ছে, কিরে আমি তোকে সোজাভাবে শেখাচ্ছি বলে তো সোজা মনে হচ্ছে, কিন্তু তোকে শিখতে হবে, মানে তুই যেন আমার মতো হতে হবে, তুই যেন বলতে পারিস, তুই মানে পরীক্ষা হলে মনে করতে পারিস যে হ্যাঁ এও সোজা ইজি বিষয়, বোঝা গেল? তাই ওইভাবে শেখা যায়, প্র্যাকটিস করতে হবে, তবেই আত্মস্থ হবে। একটি বৃত্তের পরিধি 30% বেড়ে গেল, কত পার্সেন্ট বেড়ে গেল, তাহলে ব্যাসার্ধ কত বাড়বে 30%, পরিধিও যা ব্যাসার্ধও তাই। আচ্ছা এবার আসি, একটি বৃত্তের ব্যাসার্ধ 10% কমে গেল, হয়েছে? আচ্ছা এবারে আমি এটা দেখবো, হ্যাঁ 4 নম্বর অঙ্কটা দেখবো একটু, ঠিক আছে, আমরা দেখবো এবার আস্তে আস্তে ভালো করে সুন্দর করে শিখবো, আর চেষ্টা করি খুব ভালো করে শেখা। কি লেখা যাবো, একটি বৃত্তের ব্যাসার্ধ 10% কমে গেল, হয়েছে? তাহলে আমি প্রথমে লিখলাম ব্যাসার্ধ, তাহলে 10% কমে গেছে, হ্যাঁ না,
বা তুই এরকম লিখতে পারিস -10 লিখতে পারিস, অসুবিধা নেই। ওই যে ক্ষেত্রফল, আচ্ছা এটা ছিল 1D নাকি, এটা 2D। এবার দেখ এইখান থেকে এখানে আসতে হবে, এবার আমাকে ফর্মুলা ব্যবহার করতে হবে। এবার আমাকে কী ব্যবহার করতে হবে, এতক্ষণের ফর্মুলাটা আমার এলো। এবার ফর্মুলার নিয়ম হচ্ছে যে স্যার এটা কি কমেছে, তাহলে -a পরেরটাও -a, দুটো একই জিনিস, তো একই জিনিস দুবার রিপিট হচ্ছে, প্লাস a × a/100। প্রথমে সুন্দর করে ফর্মুলাটা লিখবি। দেখ আমরা এখানে শিখছি, এখন তুই শেখার সময় যদি মনে করিস চাকরি পাওয়ার মতো অঙ্ক করবি তাহলে তো হবে না, ঠিক আছে। আমি তোকে বললাম যখন তুই শিখে যাবি, যখন থার্ড পর্যায়ে পৌঁছে যাবে, এটা প্রথম পর্যায়ে, তখন তোকে অঙ্কটা এই পেন লাগাতে হবে না। কী লাগাতে হবে না, পেন না লাগিয়ে পারা যাবে। কিন্তু সেইটা হঠাৎ করে হয় কি, আস্তে আস্তে হবে, প্র্যাকটিস করতে করতে হবে। না রে বিক্রম, কিরে? হ্যাঁ, ক্লাসে পা তুলে ক্লাস করছিস, তাহলে এ তো এই হলো, তাহলে এবার এর মান কত, 10। তাহলে চলো 10 -10 প্লাস 10 × 10, হ্যাঁ সরি এটা × 100, রাইট। আচ্ছা এটা কাটলাম, ঠিক আছে না, -10 প্লাস 1, তাহলে 20 প্লাস 1, ঠিক আছে। আচ্ছা এগুলো সব বুঝতে পেরেছি, মাইনাস প্লাস কী করে হলো, ঠিক আছে, ক্লিয়ারিটি। হ্যাঁ যদি বলিস এইটা মাইনাস হবে না প্লাস হবে, কী করে বুঝলি? হ্যাঁ এই যে তাহলে এটা জানতে হবে, এই নলেজটা আরেকটা জিনিস শিখে দিতে হবে, খুব ইজি জিনিস এটা শিখছি, যে প্লাস মাইনাসে কী করে প্লাস মাইনাস হয়। প্রথমে একটা শিখালাম গুণের নিয়ম, কী শিখালাম, গুণের নিয়ম কি ছিল, ভালো করে শিখবি, সারা জীবন শিখবে, এখানে কেউ শেখাতে পারবে না এরকমভাবে। গুণের নিয়মে কি করব, শুধু জোড় আর বিজোড় গুনবো। কি গুনবো, তুই মাইনাস প্লাসে কী আছে ভুলে যা, ওইসব হচ্ছে কঠিন কথা নাকি রে। হ্যাঁ বানান টানান ভুল হলে কিছু মনে করি না। জোড় বিজোড়, জোড় হলে প্লাস, বিজোড় হলে মাইনাস। কী করে দেখ, মনে কর -20 × +20 হয়েছে সমান কত হবে, তোকে দিল প্রশ্ন। খুবই সোজা, তোকে মাইনাস প্লাস ভাবতে হবে না, শুধু ভাববি একটা লাঠি আর দুটো লাঠি, মোট কটা লাঠি, তাহলে জোড় না বিজোড়, ব্যাস। চিহ্নের সঙ্গে আর কোনো সম্পর্ক নাই, চিহ্নের সঙ্গে আর কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে গুণের নিয়ম। এবার আয় যোগের নিয়ম। আমি বললাম কেউ শেখাতে পারবে না, যোগের নিয়ম বল। এরকম কখনো শিখেছিস যে স্যার এরকম হয়? সবাই কি শেখায় যে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে মাইনাস, নাকি রে? মজাক করলাম। হ্যাঁ ওটাই তো। তাহলে কী হবে, গুলিয়ে যাবে। কী হবে, গুলিয়ে যাবে, ভুল হবে। তাহলে অ্যাকচুয়ালি শিখতে হবে এত সহজভাবে যে মনে হয় কী শিখলাম, এটা খুবই ইজি জিনিস নাকি। চলো যোগের নিয়ম মনে করো, যোগের নিয়ম হয়েছে। নিয়ম হচ্ছে যোগ বিয়োগের নিয়মের সময় মাথায় রাখতে হবে, দোকানে গেলে আমরা জিনিস কিনি, জিনিস কিনলে টাকা নাই, তাহলে কী নেবো দোকান থেকে, ধার নেব, তাই না রে? ধার নেব বা বাকি নেব, ধার আর বাকি একই জিনিসই নাকি। আমরা শিখব যে জমা আর ধার, জমা আর বাকি, তাই না? জমা বাকি না জমা ধার, কোনটা ভালো লাগছে? জমা বাকি। তাহলে শিখবো জমা আর বাকি, আর কিছু শিখবো না। কি শিখবো? তো জমা আর বাকি। তো বর্গী জমা একা, জমা, জমা মানে প্লাস, ঠিক বলেছো, বাকি মানে মাইনাস, ব্যাস এই কথাটা। তাহলে আমি ভাববো যোগ বিয়োগ করার সময় দোকানে আছি। কোথায় আছি? দোকানে আছি। যেমন যেমন কথা তেমন তেমন হিসাব। এবার আসো, মনে করো তোমার যে অঙ্কটা ছিল -20 + 1, রাইট? মাইনাস মানে কি, দোকানে ধার আছে 20 টাকা। মাইনাস মানে কি রে, দোকানে জমা দিলি ক টাকা, তাহলে কি থাকবে দোকানে? 19 টাকা ধার থাকবে। এই তো হয়ে গেল, হয়েছে। এটা আর একটু গভীরে বোঝায়। মনে করো এবার তার অঙ্কটা এরকম দিছে, -10 + 20 -30 + 5 -6 দিছে।
একটু কনফিউজ হতে পারো অনেকে, অঙ্কটা কি একটু কাটাটা লাগছে, মাইনাস প্লাসটা গন্ডগোল নাকি, অন্য কিছু তো গন্ডগোল না তো, শুধু এবার বলবি স্যার আমি মাইনাসগুলো আগে যোগ করবো প্লাসগুলো আগে যোগ করবো, সে করতে পারিস, তাহলে চাকরি হবে না, কেউ না, একবারই করতে হবে, এক লাইনই করতে হবে, 2 লাইন অঙ্ক করা যাবে না। কি বললাম? তাহলে হিসাব হবে। এবার যেহেতু আমি অঙ্ক শেখাচ্ছি, আমি তার এক লাইনে করতে পারবো না, শেখানোর সময় কি, তাহলে প্রথম ধরলাম এই যে 10 টাকা ধার ছিল, 20 টাকা জমা করেছে, 10 টাকা জমা হলো, কটা জমা হলো? 10 টাকা জমা, মানে 10 টাকা জমা হয়েছে, আবার 30 টাকা ধার করেছে, তাহলে কটা গেল? কি রে, 20 টাকা ধার হলো, হ্যাঁ ভেরি গুড, 20 টাকা ধার হলো নাকি, 20 টাকা ধার হয়েছে, 5 টাকা জমা করেছে, তাহলে কত হলো? 15 টাকা ধার হলো, 15 টাকা ধার হয়েছে, আবার 6 টাকা ধার করেছে, কটা ধার হলো? এই তো বুঝেছি। এবার তুই যদি অঙ্কটা হেউ করতাম যে স্যার মাইনাসগুলো একদিকে, স্যার প্লাসগুলো একদিকে, তাহলে 10 30 46 প্লাস 20 25 স্যার -21 হয়েছে। তাহলে এই যে লিখতে সময় নিল, এই যে 6টা শব্দ লিখতে কমসে কম 6 থেকে 7 সেকেন্ড সময় নিল, এই 7 সেকেন্ড একটা জিকে পারা যাবে। কী পারা যাবে? জিকে পারা যাবে। ব্রেন চালাতে হবে, পেন চালালে হবে না। কী চালাতে হবে? ব্রেন চালাতে হবে। কী চালাতে হবে? পেন চালালে চাকরি হবে না, পেন চালালে শিখতে হবে, পেন চালিয়ে শিখতে হবে। পেন চালাতে চালাতে ব্রেনের অভিজ্ঞতা হয়, পেন চালাতে চালাতে কিসের অভিজ্ঞতা হয়? ব্রেনের অভিজ্ঞতা হয়। তাই পেন চালাতে হবে খাতায়, মানে বাড়িতে ক্লাসরুমে, আর ওখানে চালাতে ব্রেন চালাতে হবে। ওখানে যতক্ষণ না প্রয়োজন হচ্ছে ততক্ষণ পেন চালানো যাবে না, খুব হালকা পেন চালাতে হবে, এবং যেটা চালাতে হবে সেটা সঠিকভাবে লিখতে হবে, এবং লেখার স্টাইলটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে, যে আমি এতটুকুই প্রয়োজন। আর কিন্তু শেখার সময় কি সুন্দর ফর্মুলা টর্মুলা লিখে আস্তে আস্তে অঙ্ক করবো। অঙ্ক জোরে করলে শেখা যায় না, আস্তে আস্তে বারবার প্র্যাকটিস করলে খুব অঙ্ক ভালো করে শেখা যায়। ঠিক আছে না? তো চলো আমরা যে অঙ্কটা শিখছিলাম, তাহলে বোঝা গেল কিছু কনসেপ্ট ওদেরকে বোঝালাম আমরা। আচ্ছা কত নম্বর করলাম? 4 নম্বর করবো। 4 নম্বর ঠিক আছে না? আর রিপিট করবো, বল কি রিপিট করবো বল? কেউ আছে এমন কেউ? হ্যাঁ 5 নম্বর অঙ্ক। চলো 5 নম্বর অঙ্ক বলছে একটি বৃত্তের ব্যাস 20% বৃদ্ধি করা হলো, ক্ষেত্রফল কত হবে? তাহলে 5 নম্বর অঙ্কে তাহলে আমি 1D থেকে 2D যাব, সঙ্গে সঙ্গে আমি ফর্মুলা লিখলাম। তাহলে কি বলেছে? বৃত্তের ব্যাস এ সমান কত বলেছে? 20%। 20% কমে গেছে, সরি, হ্যাঁ 20% কমে গেছে নাকি? তাহলে এবার কি ফর্মুলা? এই যে মাইনাস এ হ্যাঁ প্লাস a ইন্টু a/100। বল সবার মনে আছে তো? কিরে মনে আছে তো? আমি দেবো কিন্তু এখনই। হয়েছে? তাহলে মাইনাস এ মানে -20 প্লাস 20 ইন্টু 20 ইন্টু 100। ঠিক আছে? তাহলে এটা কাটলাম, তাহলে 4 হলো। তাহলে 20 20 40 প্লাস 4, 40 টাকা ধার, 4 টাকা জমা, 36 টাকা ধার। 36 টাকা ধার হয়েছে না? 36 টাকা ধার হয়েছে। হলো। এবার বলবি স্যার এই অঙ্কগুলো কি অন্যভাবে করা যায়? আমি বললাম একটা অঙ্ক পৃথিবীর যে কোনো অঙ্ক অনেক নিয়মে করা যায়। তো চলো এই অঙ্কটা অন্য নিয়মে একটা করি। এবার হচ্ছে তো কমন সেন্স, যে কোনো ফর্মুলা তো স্যার ফর্মুলা বুঝি না, সোজা হাবটা কী করে হয় তাই বলেন। হবে, কেন হবে না? কিন্তু ওই যে বললাম তুই এক্সপার্ট হলে কোনো ব্যাপার নাই, কিন্তু কাঁচা হলে অসুবিধা। তুই এক্সপার্ট হলে সব নিয়মই করতে হবে। চলো মনে করো এখানে দিয়েছে যে কত আনসার হয়েছে? 20% কমেছে, তাই তো? 20% কমেছে। হ্যাঁ এই অঙ্কটাই করবো। যে বলেছে বৃত্তের ব্যাস, যদি বৃত্তের ব্যাস মানে 2r, হ্যাঁ, যদি 20% কমে তাহলে ক্ষেত্রফল r², মানে এমনি লিখলাম ক্ষেত্রফল কত কমবে। এইটাই আমি অন্যভাবে করব, যে আমি কিচ্ছু জানি না, অঙ্ক কিছু জানি না, নর্মালি শতকরা বুঝি। হ্যাঁ, তাহলে শতকরার নিয়মে করবো। কিসের নিয়মে করবো? শতকরার নিয়মে করবো। তো চলো কোনো ব্যাপার না, দুটো পাঠ করে নেব। এনিওয়ান? আচ্ছা মনে করো মোট ক্ষেত্রফল 100, মোট ক্ষেত্রফল 100, পার্সেন্টেজ না, পার্সেন্টেজ হলে যদি পার্সেন্ট অঙ্ক করছি, মোট ক্ষেত্রফল 100। আচ্ছা এখানে এইটা নিশ্চয় বুঝে গেছি, এটা 1D, এটা 1D, আর এটা কত D? 2D, মানে এটা একবার, এটা দুবার, এইটুকু নিশ্চয় বুঝে গেছিস। তাহলে এখানে যদি ব্যাস একবার কমে, ক্ষেত্রফল কতবার কমবে? 2বার কমবে। কতবার কমবে রে? এই সেন্সটুকু থাকতে হবে, নাহলে অঙ্কই পারা যাবে না। তাহলে 120% কমিয়ে দিলাম,
20% কমে গেল, তার কত 80, 80 হলো না 20 কমলো নাকি? কমলো কত? 20, এখানে লিখতে হবে নাকি? কমলো কত? 20। আচ্ছা 80 থেকে আর একবার 20% কমালাম, তাহলে 80-র 20% করি, 80-র 20% 16 কমলো, 16 কমলো নাকি? তা না? দেখ প্রথমবার কত করলো 20, পরের বার কত কমলো, হলো কত মোট 36, এটাই আনসার। হ্যাঁ দেখা গেল, তা না? কিন্তু কথা হলো স্যার এই নিয়মে কেন করালেন না? ওই যে বললাম না তোকে আরও অনেক কিছু শিখতে হবে, কিরে আরও অনেক কিছু শিখতে হবে। এবার আমি যদি বলতাম এই অঙ্কটা 1 সেকেন্ডে করা যায়, তা না? এটা শুধু 6 স্কোয়ার হয়, কত স্কোয়ার হয়? এবার কী করে হলো? এটাও একটা টেকনিক, কিন্তু এইসব টেকনিক শিখতে গেলে আমাকে আরও ধাপ এগোতে হবে। কী শিখতে হবে? হঠাৎ করে কিছু শিখে ফেললে কী হবে? হ্যাঁ ওই শেখাই হবে, কিন্তু জানা হবে না, জানতে হবে। তাহলে প্রথম ধাপ হচ্ছে আমার, তাহলে বোঝা গেলে অঙ্কটা এরকম করা যায়। এইটা হচ্ছে পার্সেন্টেজ, শুধু মাথায় পার্সেন্টেজ থাকলে একটা অঙ্ক আছে। মনে করো যে বললো যে কোনো সংখ্যাকে, মনে কর বললো 300, হ্যাঁ 300 টাকায় 10% পরপর ছাড় দিল, 10% পরপর ছাড় দিল। এই অঙ্কটা ঠিক দুইভাবে করা যায়। এক ফর্মুলা ব্যবহার করে, ঠিক মোটের উপর কত ছাড় পাবে, 2 হচ্ছে ডাইরেক্ট, 2 হচ্ছে ডাইরেক্ট, হয়েছে না? সেই হিসাবে করলাম। তো যাই হোক আমি ওই দিকে আরও যাচ্ছি না, গভীরের দিকে, যেখানে ছিলাম সেখানেই থাকি নাকি, বেশি উল্টোপাল্টা হয়ে গেল অসুবিধা। হ্যাঁ এইটা হয়েছে ইজি অঙ্ক, মনে থাকবে। এবার যে ওই ফর্মুলা করতে চাই সেগুলো আমরা পরে শিখবো, সব অঙ্ক যখন চ্যাপ্টার শেষ হয়ে যাবে তখন যে কোনো চ্যাপ্টার যে কোনো ফর্মুলা ব্যবহার করতে পারবো। আচ্ছা নেক্সট, এই অঙ্কটা কর তোরা, সবাই মিলে করো, সবার খাতা লিখো। কর। করো 5 নম্বর অঙ্কটা করো, এই সরি 6 নম্বর অঙ্কটা কর, সবার খাওয়া দেখবো আমি। চলো কর কর, কত কর হয়েছে, কত হয়েছে তোর? বাহ গুড, তোর দেখি কর। ওটা হচ্ছে 50% বেড়ে গেলে ক্ষেত্রফল কত বাড়বে? কর। কই শাকিল কর, 50% বেড়ে গেছে, তাহলে ফর্মুলাটা লিখো, ফর্মুলাটাকে লিখ। বেড়ে গেছে মানে কি? মাইনাস লিখলি কেন? বেড়ে গেছে মানে তো প্লাস নাকি রে? কর, তুই লিখি নি ফর্মুলা। হ্যাঁ সব প্লাস। হ্যাঁ হ্যাঁ 1, হ্যাঁ তো 1 আর 1 গুণ করলে কেটে গেল, তো ভাগ করা তো থাকবে তো, এটা তো গুণ করলে 100 হচ্ছে, 100 তো 100 ভাগ 100 কাটলে 1 থাকে, তাহলে 10 যোগ করলে 20 হয়। হ্যাঁ মানে 19 টাকা হলে এটা এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস ছিল। ঠিক করে কর, ঠিক আছে কর কর, ছয় কর, তুই কর, যোগ কর, এটা কই তোর? ঠিক আছে কর, ইজি তো না? যা হয়ে তোর হয়ে যায়, বুঝতে পারছি তুই? মেয়ের কর, একেবারে সোজা ছিল না তুই। দেখ বলে 50 বেড়েছে তাই না, তো তুই ফর্মুলাটা লিখবি তো আগে, ফর্মুলাটা a + a বাই a/100, তাই না? তাই না? তাহলে 50 যোগ 50 ইন্টু 50 ইন্টু 50/100, আগে তুই দেখে দেখে ফর্মুলাতে লিখবি, তাই না? কিরকম অনিমেষ এখন হয়নি? আচ্ছা ঠিক আছে করো করো, 6টা 7টা করো, কি ইজি ইজি অঙ্ক। হ্যাঁ হয়েছে তোর, হয়েছে ইজি অঙ্ক না, একেবারে ইজি অঙ্ক করতে হবে, তাই না? হ্যাঁ করেছি বাবু, ঠিক আছে তুই করেছি বাবু, তুই বুঝতে পেরেছিস? ঠিক আছে হ্যাঁ হ্যাঁ করলেই হলো। হ্যাঁ বলো, পরেরটা 44, হ্যাঁ দেখবো আমরা। দেখো প্রথমত এবার আমরা হয়েছে মোটামুটি সব বুঝেছ, যারা একটু বুঝতে পারো নি, প্রথমত ঘাবড়ানোর কিছু নাই। আবারও বললাম না, যখন কোনো স্যার ক্লাস করায়, যখন কোনো অঙ্ক করায় তখন অঙ্ক সোজাই মনে হবে। কারণ কি? কারণ একটাই, কারণ অঙ্কটা স্যার করছে, তোকে স্যার বোঝাচ্ছে, তুই তো স্যারকে বোঝাচ্ছিস না,
তাহলে স্যারের কাছে স্যার সোজাভাবে করছে বলে বা প্রেজেন্টেশন করছে বলে সোজা মনে হচ্ছে, কি রে মনে হয় না? যখন তার মোদি ভাষণ দিচ্ছে, হ্যাঁ যারা যারা কথা কথা বলছি তারা সাপোর্ট করি, তাদের একটা বেশ কি মনে হয়, হ্যাঁ কিছু একটা করে হলো নাকি, ভাষণ শেষ তারপর কিছু মনে হয় না নাকি রে, রাতে শুয়ে মনে হয় না কাল বিরাট কিছু কাজ করব, সকালে ওটা উল্টো হয়ে যায় নাকি, কাজ আর হচ্ছে না। তো ব্যাপারটা হচ্ছে এইরকম, গরম গরম খাবার এমনি ভালো লাগে, তাই না? টেস্ট তো পাওয়া যাবে ঠান্ডা হলে, টেস্ট পাওয়া যাবে কী হলে, সঠিক রান্না হয়েছে কিনা কী করতে হবে, ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে খেতে হবে মোটামুটি। আর গরম হলে এমনি ভালো লাগবে, ওই জন্য মেঝের খাবার গরম খেতে হবে, কী খেতে হবে, ঠান্ডা হলে কি টেস্ট পাওয়া যাবে না, তাই না? তো যাই হোক, তো চলো অঙ্ক কী ছিল, যদি এবার অঙ্ক শর্টকাট লিখছি, হ্যাঁ ব্যাস 25% করবা সবাই, হ্যাঁ 25% মানে বৃদ্ধি পায়, বোঝা যাচ্ছে অঙ্কটা? তাহলে ক্ষেত্রফল কত বাড়বে, কত দেখে ফটাফট করে এবার। তোমরা যারা কম্পিটিশনে দেখছো অবশ্যই করো, চাকরি পেতে গেলে অবশ্যই চলে আসতে হবে আইকে স্টাডি ফোর্স একাডেমিতে, এই ধরনের লাইভ ক্লাস। কত? তো 56/25 ঠিক করে বল, আগে পয়েন্টে বল। হ্যাঁ 56.25 তো বললে, সরি ঠিক আছে 56.25। এবার দেখ যারা পারলি না, তাহলে আমি এতক্ষণ ফর্মুলা শিখেছি, বুঝে গেছি, এবার কি ফর্মুলা লিখবো না, আমি পরে ধাপে যাচ্ছি। কিন্তু এই তো 25, সরি প্রথমে তো যোগ লিখতে হতো, হ্যাঁ এই যে দেখ পরিষ্কার করে লিখবি 25 যোগ 25 যোগ 25 ইন্টু 25/100 হয়েছে। তাহলে হচ্ছে 50 যোগ 625/100, 50 ইন্টু 6.25 সমান 56.25। এদের অঙ্কটা এসেছিল চাকরি পরীক্ষায়, কী সোজা অঙ্ক, দেখ পরিষ্কার পরিচ্ছন্নতা। তুই বলবি স্যার অন্য নিয়মে, অ্যাকচুয়ালি আমি অন্য নিয়মে কথা যাচ্ছিলাম, কিন্তু কী বলতে একটা নিয়মই থাক, মানে কী হয় বলতো আশপাশে, ঠিক আছে না তো এমনি মুখোমুখি হবে নাকি রে। কিন্তু এখন আমরা আস্তে আস্তে এই নিয়মে শিখবো, কারণ আমার সব শেখা দরকার। কী দরকার? সব। তুই ধর একটা নতুন জায়গায় গেছিস, মনে কর নাগাল্যান্ডে গেছিস, এবার তুই নাগাল্যান্ডে কী খাবার খায়, কোনটা ভালো কি কোনটা মন্দ, তুই কী করে বুঝবি নাকি? এবার তুই বলবি স্যার লোকে বলেছে এটা ভালো, আচ্ছা লোকের মুখে যার টেস্ট তোর মুখে তার টেস্ট হতে পারে? হতে পারে না। তাহলে কী করতে হবে? ইয়েস, সব খাবার অল্প অল্প করে খেতে হবে, যা আছে যেটা ভালো মনে হয় এটা খেতে হবে। নিজের ভালো তো কি রে, নিজে ভালো তো কি জগৎ ভালো, তো আপ ভালো তো, তার মানে কি তোর কাছে যদি ভালো লাগে তাহলে সবার কাছে ভালো লাগা উচিত, কার কাছে, তো এই যে বিষয়। তো এই জন্য অঙ্কে কি সব ফর্মুলা শিখতে হবে, কিন্তু ব্যবহার কোনটা করতে হবে, যেটা তোর ভালো লাগবে। কিন্তু তুই টেস্টই করলি না খাবার, বলে একটাই খেয়ে বললি স্যার এইটাই ভালো, এটা ছাড়া খাওয়া যাবে না, কিন্তু ওর থেকে দেখি ভালো থাকতে পারে, ওর থেকে কি ভালো থাকতে পারে। তাই সব টেস্ট করার পরে সিদ্ধান্ত নিতে হবে যে হ্যাঁ এইটাই বেস্ট। সব ফর্মুলা শিখতে হবে, শিখিয়ে ভাবতে হবে যে কোনটা ভালো লাগছে তোর, তুই সে অনুযায়ী করবি। বোঝা যাচ্ছে? সোজা পথ দূর ভালো, সোজা পথ দূর ভালো। হ্যাঁ মানে ব্যাকাটারা বুঝতে হবে না, জিলেপির মতো সোজা সোজা বুঝতে হবে। কী বুঝতে হবে? সোজা সোজা, তাহলে ভালো হবে জিন্দগি। তাহলে এই হলো, তাহলে চলো 8 অঙ্ক দিই, পারবি এবার? সবাই পারতে হবে কিন্তু। চলো 4টে অঙ্ক দেবো, এই দুটো টপিকের উপরে 4টে টোটাল অঙ্ক দেবো। এই 4টে অঙ্ক তোদেরকে 10 মিনিট সময় দেবো, কেউ কিছু বলবি না, সবার কাছে আমি যে খাতা দেখবো বা মুখে বলার দরকার নাই, কারণ এরা সবাই শিখছি, কেউ বলে ফেললে কি তো কপি করে নেবে, আর কেউ করে দেখবি না, একদম ইমানদারির সঙ্গে করবি। এখানে তো আমি শিখছি, তুই শিখছিস কেন? তুই পারিস না তাই শিখছিস, তুই বল তুই শিখবি কেন? তুই পারিস না তাই শিখছিস। এবার তুই যদি লজ্জা পাস, আমি পাচ্ছি না, আরে গাধা তুই পাচ্ছিস না বলি তো কোচিংয়ে এসেছিস, না পারলে কেন আসবি তুই আমার কাছে বল, পারলে কেন আসবি? তুই জানিস না তাই তো জানবি, তাহলে এখানে লজ্জা পাওয়ার কিছু নাই, না পারতেই পারিস। কিন্তু একেবারে প্রথম সুন্দর করে কারোর দিক না তাকিয়ে এই আগের আধ ঘন্টা ক্লাসটা রিমাইন্ড করে করে অঙ্কটা করতে হবে। সময় নেই, একটা অঙ্ক 10 মিনিট সময় নেই, কিন্তু অঙ্ক 4টে অবশ্যই করতে হবে। যদি এই 4টে অঙ্ক করতে পারিস তাহলে এই যে আধ ঘন্টার বা 1 ঘন্টার ক্লাসটা হলো, এই ক্লাসটা তোর জন্য ঠিকঠাক আছে। আর না হলে কিন্তু একটু অসুবিধা, তাহলে তোর কি দুর্বলতা আছে, যতটা শেখালাম ততটা শিখতে পারলি না। রেডি? তো চলো খুব সুন্দর করে করাবো। যদি দুটি বৃত্তের, হ্যাঁ না প্রশ্ন টুকু না তুললে হবে, তুই টুকে রাখ, যারা নতুন তারা টুকে রাখ, যারা পারিস তারা না টুকলে হবে একেবারে। দুটি বৃত্তের
ক্ষেত্রফলের দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের পরিধির অনুপাত কত? দুই, ক্ষেত্রফলের অনুপাত ক্ষেত্রফলের অনুপাত 69:129 হলে ব্যাসার্ধের অনুপাত কত? 3, যদি পরিধি 40%, হ্যাঁ হ্যাঁ তুই কি আমি গাধা মনে করি নাকি? যা তাই ঠিক আছে, তুই কর প্রশ্নে, আবার প্রশ্ন যা তাই ঠিক আছে, ওকে একদম তুই কর না তোর মতো, তো যেমন হবে কর তুই গিয়া। হ্যাঁ যেমন হবে। এইটা কি ঠকে গেলে এটাকে বলা হয় যে মরিচিকা। কি বলা হয়? মরুভূমিতে মরিচিকা দেখি না, মানে জল দেখে দেখে অভ্যস্ত, কি তাই না? তাই না? রাস্তায় যদি মেয়ে আছে মানে তারা হয় সবই সুন্দরী নাকি, এইরকম ব্যাপার, তাই না? মেয়ে মানে সুন্দরী থোড়ি হবে, তার একটা নাক মুখ কান তো লাগবে রে নাকি রে, যাকে তাকে তো ওইরকম অবস্থা তোদের। ও অঙ্কটা এখানে আমি ইচ্ছা করে দিয়েছি 69, আমি জানি তোরা 169 ভাববে এটা, তাই কি না? তা ভাবলে হবে না, যেমন আছে তেমনই ভাবতে হবে, যেমন আছে তেমনই ভাবতে হবে, ঠিক আছে? হ্যাঁ ঠিকই বলেছি, এটা 169 হলে ভালো হতো, ইজি হতো, ঠিক আছে? যদি পরিধি 40%, খুবই 4টে অঙ্ক, খুবই সোজা, আশা করবো সবাই পারবি তোরা। হ্যাঁ অবশ্যই তোমরা যারা ভিডিওটি দেখবে তারা অবশ্যই বলবো এই 4টে অঙ্ক পরপর কমেন্ট সেকশনে কমেন্ট করবে, এবং চাকরির জন্য পড়াশোনার জন্য যারা তোমরা আসতে চাইছো তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে। হ্যাঁ জাস্ট যোগাযোগ করবে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের কত মডার্নাইজড ক্লাসরুম থেকে সব কিছু ভালো আছে। তো আমরা যেহেতু আমরা ক্লাসটা কন্টিনিউ করব, পরবর্তী পার্ট চেষ্টা করবো তোমাদের জন্য আপলোড করার, ঠিক আছে? তো চলো আমরা দেখি হোমওয়ার্কটা করতে হবে। হ্যাঁ প্রশ্নটা বন্ধ করে দে।